আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক বিশাল চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। এ বিষয়ে আমরা আপনাদের যুদ্ধ চলাকালীন সময়ে জানিয়েছিলাম। যখন ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছিল, তখনই বলা হয়েছিল ইরান একা, আর পুরো বিশ্ব একপাশে দাঁড়িয়ে আছে। পুরো মধ্যপ্রাচ্য ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সরাসরি না হলেও গোপনে বা প্রতারণার মাধ্যমে ইরানের বিরুদ্ধেই লড়াই করা হচ্ছিল। যুদ্ধ চলাকালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানের উপর হামলা চালিয়েছিল। সৌদি আরব নিয়ে প্রথম যে রিপোর্টটি এসেছে তাতে বলা হয়েছে সৌদি আরব ইরানের উপর হামলা করেছিল, তবে আগে থেকে ইরানকে জানিয়ে। আমেরিকা ও ইরানের কর্মকর্তারাও এ তথ্য নিশ্চিত করেছেন। উভয় পক্ষের বক্তব্য অনুযায়ী ইউএই এবং বিশেষ করে সৌদি আরব হামলা চালিয়েছিল। তবে একই সঙ্গে ইরান ও সৌদি আরবের মধ্যে আলোচনা চলতে থাকে, যার ফলে তাদের মধ্যকার সে যুদ্ধ সেখানেই থেমে যায়। এবার ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত সম্পর্কে জেনে নিন। যখন যুদ্ধবিরতির আলোচনা চলছিল, তখন ইউএই ও ইসরায়েল বারবার আমেরিকাকে যুদ্ধবিরতি না করার আহ্বান জানাচ্ছিল। ঠিক এরপরই ঘটনাটি ঘটে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি চুক্তি হওয়ার পর ইরানের উপর হামলা হয়েছিল এবং ইরান তার পাল্টা জবাব দিয়েছিল। মনে আছে কি সে হামলার কথা? ওই হামলাটি ইউএই ইরানের উপর চালিয়েছিল। হ্যাঁ, যুদ্ধবিরতির পরেও ইউএই লুকিয়ে ইরানের উপর হামলা চালিয়েছিল। আমেরিকা, ইরান এবং ইউএই এর শীর্ষ কর্মকর্তাদের বরাতে এসব তথ্য প্রকাশ হয়েছে। যদিও আরব দেশগুলো প্রকাশ্যে স্বীকার করছে না যে ইউএই ও সৌদি আরব ইরানের উপর হামলা চালিয়েছিল। আপাতত শুধু গোয়েন্দা রিপোর্টের মাধ্যমেই এই তথ্য সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী আরব দেশগুলো গোপনে ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছিল। ইরানের পক্ষ থেকে ইউএই এর সবথেকে বড় গ্যাস প্লান্টে যে হামলা করা হয়েছিল, তা দেখে অনেকেই মনে কষ্ট হচ্ছিল। আরে, ইরান কেন ইউএই বা আরব দেশগুলোর উপর হামলা করছে? এখন নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন। তাহলে এখন বোঝা গেল যে ইরান যা করার প্রকাশ্যে করছিল, কিন্তু সৌদি আরব ইউএই লুকিয়ে ইরানের উপর হামলা চালাচ্ছিল। ইউএই এর সবচেয়ে বড় গ্যাস ফিল্ড এবং তেল স্থাপনায় ইরান যে হামলা চালিয়েছিল, সেটি যে কতটা ভয়াবহ ছিল তা আবারও বিভিন্ন রিপোর্টে সামনে এসেছে। কতটা ক্ষতি হয়েছে তা এই রিপোর্টে দেখুন। সে হামলায় ক্ষয়ক্ষতি এতটাই বেশি যে তা পুরোপুরি মেরামত করতে 2027 সাল পর্যন্ত সময় লেগে যাবে। অন্যদিকে আবারও একটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে, ইরানের সঙ্গে আমেরিকা যে যুদ্ধবিরতির খেলা খেলছে, সেটি আসলে ইরানের জন্য প্রতারণা ছিল। আমি প্রথম দিনই বলেছিলাম যে ইরানের যুদ্ধবিরতি করা উচিত হয়নি, বরং চাপ অব্যাহত রাখা উচিত ছিল, যাতে আমেরিকা সময় না পায়। কিন্তু ইরান আমেরিকাকে শ্বাস নেওয়ার সুযোগ দিয়েছে। এরপরই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলাতে শুরু করে। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র মোতায়েন করা হয়, ইসরায়েলকে অস্ত্রে ভরা সহায়তা পাঠানো হয়, আরব দেশগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর মোতায়েন করা হয়। আর এই যে দেখুন নতুন রিপোর্টে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এখন অত্যন্ত গুরুত্বের সাথে আবারও ইরানের উপর হামলার কথা ভাবছেন। একই সঙ্গে ইরানকে ভয় দেখানোর চেষ্টাও চলছে। সাবমেরিন সাধারণত সমুদ্রের গভীরে লুকিয়ে চলাচল করে, যাতে শত্রুপক্ষ তা শনাক্ত করতে না পারে। কিন্তু আমেরিকা একটি পারমাণবিক সাবমেরিন মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার সময় সেটিকে ইচ্ছাকৃতভাবে পানির উপরে উঠিয়ে আনে এবং বিশ্বের সামনে প্রদর্শন করা হয়। এর উদ্দেশ্য ছিল ইরানের উপর চাপ সৃষ্টি করা, যেন তারা যুদ্ধবিরতিতে রাজি হয়, চুক্তি করে এবং আমেরিকার সামনে নথি স্বীকার করে যে দেখো, তোমার দিকে আমেরিকার পারমাণবিক সাবমেরিন আসছে, তাই এখন যুদ্ধবিরতি করো, চুক্তি করো, হাত জোর করো আর আমেরিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ো। পুরো বিষয়টি এখন সম্মান রক্ষার লড়াই পরিণত হয়েছে। আর নিজের সম্মান বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বড় ক্ষতির দিকে ঠেলে দিতে পারেন। গোলাপি শুকর আবারও দাবি করেছে যে সে নিশ্চিত ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে এবং ইরানিরা নাকি তাদের কথা দিয়েছে যে তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তাকে তুলে দেবে। অন্যদিকে কুয়েত, বাহরাইন ও আরও কিছু আরব দেশে শিয়া সুন্নি উত্তেজনা বাড়ছে। কুয়েত 3 থেকে 4 জনকে গ্রেফতার করেছে এবং বলেছে তারা ইরানের গুপ্তচর। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে আটক ব্যক্তিরা তাদের গুপ্তচর নয়। আসলে আরব দেশগুলোর ভেতরে যে শিয়া মুসলমানরা আছেন, তাদের প্রতি অনেক আরব দেশের মনোভাব অত্যন্ত নেতিবাচক হয়ে উঠেছে, কারণ তাদের ইরানপন্থী মনে করা হয়। এ কারণেই বিভিন্ন অজুহাতে ইরান সমর্থক আরব ও শিয়া সম্প্রদায়ের মানুষদের গ্রেফতার করা হচ্ছে এবং তাদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। অন্যদিকে তুরস্ক সতর্কবার্তা দিয়েছে। তুরস্ক বলেছে স্ট্রেট অফ হরমুজকে যেন কোনোভাবেই অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয়, কারণ এতে পরিস্থিতি আরও খারাপ হবে। এদিকে আবার একটি মার্কিন গোয়েন্দা রিপোর্ট সামনে এসেছে। সে রিপোর্টে বলা হয়েছে আমেরিকা যখন ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছিল, তখনও ইরানের বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র অক্ষত ছিল। রিপোর্ট অনুযায়ী ইরানের প্রায় 70% ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও অস্ত্র এখনও ভূগর্ভে নিরাপদ অবস্থায় রয়েছে এবং আজও ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও লঞ্চার নিয়ে যুদ্ধ করার জন্য আগের মতোই প্রস্তুত ও শক্তিশালী। এই দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট থেকেই এসেছে। এখন যেসব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, তারা সুবিধা পাচ্ছে আর বাকিদের বিভ্রান্ত করা হচ্ছে। দেখুন, পাকিস্তান ও ইরাক ইরানের সঙ্গে আলোচনা করেছে। এরপর ইরান অনুমতি দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে পাকিস্তান ও ইরাকের এলএনজি ট্যাঙ্কার চলাচল করতে পারবে। অন্যদিকে ব্রিটেনেও ইরান যুদ্ধের প্রভাব পড়ছে।
ব্রিটেনে 16,000 কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে এবং হাজার হাজার মানুষ ইতিমধ্যে চাকরি হারিয়েছে। ইরান আগে থেকে বলে আসছিল যে আমাদের উস্কানি দিলে এর প্রভাব পুরো বিশ্বে পড়বে। এখন খামেনিকে শহীদ করার পর ইরানের হামলার প্রভাব বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বহুবার বলেছেন যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে না এবং অস্ত্র পাঠাবে না, কিন্তু বাস্তবে ব্রিটেন ইরানের বিরুদ্ধে ফাইটার জেট, যুদ্ধজাহাজ, নৌযান, মাইন ক্লিয়ারিং রোবট এবং আধুনিক অস্ত্র পাঠাচ্ছে, বিশেষ করে স্ট্রেট অব হরমুজ অঞ্চলে। এরপর আবার ইরান হুঁশিয়ারি দিলেই ব্রিটিশ প্রধানমন্ত্রী কয়েক ঘন্টার মধ্যে বিবৃতি দেন যে আমাদের ইরানের সঙ্গে কোনো যুদ্ধ নেই। এভাবে যুদ্ধ নেই বলতে বলতেই যদি কেউ ইরানের পেছনে ছুরি মারতে থাকে তবে সেটা এই ব্রিটেন। এদিকে অস্ট্রেলিয়া আমেরিকাকে খুশি করতে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব নিষেধাজ্ঞা কি সত্যি ইরানের ক্ষতি করতে পারবে? না, কারণ ইরানের উপর গত 30 বছর ধরেই একের পর এক নিষেধাজ্ঞা চলছে। তবুও ইরান আজ যে শক্তি প্রদর্শন করছে তাতে বিশ্ব একদিকে বিরক্ত, অন্যদিকে ভীত। তারা ভাবছে যদি এত নিষেধাজ্ঞার পরও ইরান এত শক্তিশালী হতে পারে তাহলে নিষেধাজ্ঞা না থাকলে তারা আরও অনেক কিছু করতে পারত। ইরানের অবস্থা ও ভাষা দেখে মনে হয় না যে তারা সহজে মাথা নত করবে। ইরান আমেরিকার সঙ্গে আলোচনার জন্য শর্ত দিয়েছে। বিষয়টি বুঝুন, ইরান বলেছে যে তারা আমেরিকার সাথে প্রথমত কোনো ধরনের কথাই বলতে চায় না। আর যদি আমেরিকা আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে আলোচনায় বসার আগে আমেরিকাকে আমাদের 5টি শর্ত মানতে হবে। সেই শর্তগুলো কি? ইরানের প্রথম শর্ত হলো যদি কথা বলতে হয় তাহলে সবার আগে সর্বোচ্চ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। এর মধ্যে ফিলিস্তিনও রয়েছে। বিশেষ করে লেবাননের কথাও বলা হয়েছে, কারণ যুদ্ধবিরতির কথা বলার পরও ইসরায়েল বারবার সেই চুক্তি ভেঙেছে এবং আজও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। তাই ইরানের প্রথম দাবি এখন একই, লেবাননের উপর বোমাবর্ষণ বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চলে হামলা বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো ইরানের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই শর্ত আমেরিকার জন্য খুবই কঠিন হবে। তৃতীয় শর্ত, আমেরিকা ইরানে যে অর্থ ফ্রিজ বা আটকে রেখেছে তা মুক্ত করতে হবে। চতুর্থ শর্ত হিসেবে ইরান বলেছে আমেরিকা তাদের যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে। যদিও আমেরিকা ইতিমধ্যেই এতে অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু ইরান এখনও এ বিষয়ে অনড়। তাদের বক্তব্য, যদি আলোচনা করতে হয় তাহলে আমাদের অর্থ ফেরত দিতে হবে এবং যে ক্ষতি করা হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চম শর্ত হলো স্ট্রেট অব হরমুজ ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং আমেরিকাকে তা স্বীকার করতে হবে। এবার আপনারাই বলুন, কি আসলে শক্ত অবস্থানে রয়েছে? কে শত্রুর সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে লড়ছে এবং মাথা নত করছে না? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।